আসসালামু আলাইকুম। বালিগাঁও আমজাদ আলী কলেজের একাদশ শ্রেণীর রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা এস এবং পি ব্লক মৌল পড়েছিলাম। পি ব্লক মৌল সম্পর্কে আরেকটি প্রশ্ন আজ আমরা শুরুতে পড়ব। সেই প্রশ্নটি হলো, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু অন্যান্য মৌলের টেট্রাহ্যালাইডগুলো সহজেই আর্দ্র বিশ্লেষিত হয় কেন? উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি যে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। অন্য একটি পি ব্লক মৌল আমরা চিন্তা করি, যেমন সিলিকন টেট্রাক্লোরাইড, ওইটা কেন আর্দ্র বিশ্লেষিত হয় সেটা আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। তো আমরা এখানে ব্যাখ্যা করব কি, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড এটা কেন আর্দ্র বিশ্লেষিত হয়। এখানে সিলিকন হলো, কার্বন যেমন একটা পি ব্লক মৌল, সিলিকনও তেমন একটা পি ব্লক মৌল। এখন দুইটার কেন হয় না সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে তার ইলেকট্রন বিন্যাসের উপর। আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করি, সেটা কেমন? কার্বনের ইলেকট্রন বিন্যাসটা হলো 1s2 2s2 এবং এখানে হলো কি 2p। আমরা যদি হুন্ডের নিয়ম অনুসারে ভেঙে ভেঙে করি তাহলে 2px1 2py1 আর 2pz এ কিছু হবে না, এখানে শূন্য হবে, কারণ আমরা জানি কার্বন হলো 6টা। আর যদি আমরা সিলিকনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে? সিলিকনের যেহেতু 14, তাহলে 1s2 2s2 2p, আমরা 2pটা ভেঙে লিখতে হবে না, 2p আমরা লিখে ফেলি 6, তাহলে 10টা 2p এর পরে 3s কত হয় 2, 3s এর পরে 3px, এটা ভেঙে লেখা যায় 3px1 3py1, তাহলে কয়টা হলো? 10 12 14টা হলো। আর 3pz গিয়ে হবে কত? 0। এখন এই দুইটা ইলেকট্রন বিন্যাসের ভিতর পার্থক্যটা কি? এখানে দেখো, কার্বনের ক্ষেত্রে যে টুপিতে গিয়ে কিন্তু শেষ, টুপিতে গিয়ে শেষ হওয়ার কারণে টুপি এর পরে কিন্তু অন্য কোনো অরবিটাল আসা সম্ভব না। আমরা জানি টুপি এর পরে কিন্তু 2d আর হয় না। কিন্তু সিলিকনের ক্ষেত্রে কি দেখো, সিলিকনের ক্ষেত্রে 3pতে গিয়ে শেষ হলেও 3p এর পরে কিন্তু একটা 3d অরবিটালে অস্তিত্ব আছে। যদিও এখানে 3dতে ইলেকট্রন যায় না, কিন্তু 3d অরবিটাল তো আছে। সেই 3d অরবিটালটা কি সম্পূর্ণ খালি। এখন কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, কার্বন টেট্রাক্লোরাইডে যেহেতু 2d অরবিটালে অস্তিত্ব নাই, তো পানির সাথে যখন যেহেতু বলা হয়েছে এখানে কেন সহজে আর্দ্র বিশ্লেষিত হয় না, তো পানির সাথে বিক্রিয়া করতে গেলে দেখা যায় যে কার্বন টেট্রাক্লোরাইড সহজে আর্দ্র বিশ্লেষিত হতে পারে, কারণ কার্বন টেট্রাক্লোরাইডের কোনো এখানে ডি অরবিটাল নাই। আর ডি অরবিটাল না থাকার কারণে সেই পানি কি করতে পারে না, কার্বনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। এখানে আর্দ্র বিশ্লেষিত হয় মূলত সন্নিবেশ বন্ধন গঠন করার মাধ্যমে। সিলিকনের ক্ষেত্রে এখানে 3d অরবিটাল অস্তিত্ব থাকার কারণে 3d অরবিটাল সম্পূর্ণই ফাঁকা, যার কারণে সিলিকনের সাথে পানি কি করতে পারে, সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। আর সন্নিবেশ সংখ্যা যেহেতু সিলিকন বৃদ্ধি করতে পারে, যার কারণে কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, আর কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে প্রথমে কার্বন টেট্রাক্লোরাইডের বিক্রিয়া, কার্বন টেট্রাক্লোরাইড প্লাস আমরা যদি পানি দেখি তাহলে কি হবে না, কোনো বিক্রিয়া হবে না এই ক্ষেত্রে, নো রিঅ্যাকশন। আর সিলিকন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা হবে এরকম, 4 অণু পানি বিক্রিয়া করবে এটার সাথে, 4 অণু পানি বিক্রিয়া করে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, আর সাথে 4 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে দেখো সিলিকনের সাথে বিক্রিয়া হলো। এখন এই বিক্রিয়াটা আসলে কিভাবে হয় আর কেন কার্বন টেট্রাক্লোরাইডের বিক্রিয়া হয় না সেটা আমি দেখাচ্ছি। এখানে ইলেকট্রন বিন্যাস তো দেখালাম। এখন এই বিক্রিয়াটা যদি আমি একটু ভেঙে লিখি সিলিকন টেট্রাক্লোরাইডের বিক্রিয়াটা, তাহলে এরকম হবে যে সিলিকনের 4টা ক্লোরিন, প্রথমে যেহেতু টেট্রাক্লোরাইড 4টা ক্লোরিন আমরা এইভাবে একটু আলাদাভাবে লিখি বন্ধন দ্বারা, সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস পানি। আমরা জানি যে পানির ভিতরে 2 জোড়া এখানে মুক্ত জোড়া ইলেকট্রন থাকে অক্সিজেনের, আর এখানে 1 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন কি করে, সিলিকনের যেহেতু আমরা জানি যে এখানে তার ফাঁকা ডি অরবিটাল রয়েছে, আর সন্নিবেশ বন্ধনগুলো এভাবেই হয়। সন্নিবেশ বন্ধনের ভিতরে কিন্তু একটা লিগ্যান্ড থাকে যে কিনা মিনিমাম এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দান করতে পারবে। যারা মিনিমাম 1 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। এখানে সাধারণত
জটিল যৌগ গঠনের আলোচনা আমরা এখনো করি না, কিন্তু জটিল যৌগগুলো এইভাবেই গঠিত হয়, যারা কিনা লিগ্যান্ড এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এখানে সিলিকনের সাথে সে একটা সন্নিবেশ বন্ধন গঠন করবে পানি, যেহেতু ওর মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর সিলিকনও কি সেই মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। আচ্ছা, যেহেতু এখানে পানি কি করলো, সিলিকনকে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিল, এটা একটা দ্রুত যৌগ গঠন করবে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। সিলিকন, এখানে ক্লোরিন, এখানে এখানে আরো 3টা ক্লোরিন, আর এখানে আমরা এভাবে লিখতে পারি, এখানে এইচ, এখানে এইচ দিলাম, আর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকে গেল, আর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন কি করছে, সিলিকনের সাথে এরকম সন্নিবেশ বন্ধন, এরকম একটা দ্রুত যৌগ গঠিত করলো। এরপরে কি হয়, এখানে যেহেতু এটা দ্রুত যৌগ, এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন মিলে এইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপসারিত হয়ে যাবে। দ্রুত যৌগ না থেকে একটা স্থিতিশীল অবস্থার যৌগ গঠিত করবে, সেটা হলো এরকম। হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে গেলে এখানে কি থাকবে, শুধু ওএইচটা থাকবে আর 3টা ক্লোরিন থাকবে। তাহলে সিলিকনের সাথে একটা ওএইচ আর বাকি 3টা হলো কি, ক্লোরিন। এই গেল। এরকম ভাবে কি হয়, আরো 3টা পানি যুক্ত হবে, 3 অণু পানি যুক্ত হতে পারবে, যেহেতু এখানে এক অণু যুক্ত একটা ওএইচ, এরকম ভাবে ধাপে ধাপে আরো 3 অণু পানি যুক্ত হবে, আরো 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে যাবে, ওইখানে যেমন একটা গেল, এখানে যাবে 3টা যাওয়ার পরে 4টায় কি হয়ে যাবে, আমাদের হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে 4টা। এই হয়ে গেল সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড। তো মূলত এখানে আমাদের ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণেই কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়নি। এরকম ভাবে যাদের ফাঁকা ডি অরবিটাল আছে ওরা আর্দ্র বিশ্লেষিত হতে পারবে, কিন্তু কার্বনের মতো যারা আছে, যাদের কিনা এরকম 2 ডি অরবিটাল যেহেতু নাই, এরকম যাদের ডি অরবিটাল ফাঁকা নাই, তারা কি করতে পারবে না, সহজে আর্দ্র বিশ্লেষিত হতে পারবে না। এরপর আমরা পড়বো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল কাকে বলা হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, তো নতুন করে আর ডি ব্লক মৌলের উদাহরণ দিলাম না। কিন্তু ডি ব্লকের সাথে আরেকটা মৌল সম্পর্কিত, সেটা হলো কি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কাদের বলা হয় সেটা এখন পড়বো। আর ডি ব্লক মৌল হলো যাদের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে যাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায়, ডি অরবিটালে যায়। এখন ডি ব্লক মৌলের সাথে কি সম্পর্কিত আমরা বললাম, সেটা হলো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল আসলে কি সেটা পড়বো। অবস্থান্তর মৌল, এখন যে সকল ডি ব্লক মৌলসমূহের যে কোনো একটা সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ, তাদেরকে বলা হবে কি অবস্থান্তর মৌল। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন আয়রনের ক্ষেত্রে আমরা জানি আয়রন কয় নাম্বারে আছে, 26। এখন সাধারণ আয়রনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s2 3p6 আর 4s2 3d6। এখন এই যে আয়রনটা আছে, এটা কিন্তু একটা ডি ব্লক মৌল, কিন্তু এটা অবস্থান্তর মৌল কিনা সেটা কিভাবে বুঝবো। অবস্থান্তর মৌলের সংজ্ঞাটার ভিতরে ছিল যে যে কোনো ডি অরবিটালের যে সকল ডি ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নটা কি হতে হবে, সুস্থিত হতে হবে। অনেক আয়ন আছে অস্থিত, যেগুলো কিনা স্থিতিশীল না, এত সেগুলো হলে হবে না। আয়নগুলো কি হতে হবে, স্থিতিশীল হতে হবে। আয়রনের একটা স্থিতিশীল আয়ন আমরা কি বলতে পারি, ধরলাম আমাদের Fe3+, এটা তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, Fe3+ এর 3টা ইলেকট্রন এখান থেকে চলে যাবে সাধারণ আয়রন থেকে, 1s2 2s2 2p6 3s2 3p6। ইলেকট্রনগুলো যাবে কিভাবে, 4s থেকে যাবে 2টা আর ডি থেকে যাবে একটা। তাহলে আমরা লিখবো যে 3d, সাজিয়ে লিখে একবার 3d5, আর 4s কিন্তু আর কিছু থাকবে না, 4s 0। তাহলে এখানে কত হলো, 3d5। এই যে ডি ব্লক মৌলটা আছে, এই ডি ব্লক মৌলের কিন্তু ডি অরবিটালটা আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ বলতে কি, যে মিনিমাম একটা ইলেকট্রন থাকবে, আবার 9টার বেশি হয়তো 10টা হবে না, পরিপূর্ণ হলেও চলবে না, 10টা হতে পারবে না, আবার 0টাও হতে পারবে না, এর মাঝামাঝি ডি অরবিটালের ভিতরে এর মাঝামাঝি ইলেকট্রন থাকতে হবে। তো এখানে তো ডি যে আছে 3d5, এটা তো মাঝামাঝি, সুতরাং আমরা বলতে পারি যে আয়রন একটা কি অবস্থান্তর মৌল, যেহেতু এটা এর সুস্থিত আয়নের যে ডি অরবিটালটা আছে সেটা কি আংশিক পূর্ণ। আচ্ছা, এরকম তোমরা যে কোনো
মৌল ব্যাখ্যা করতে পারো যদি ইলেকট্রন বিন্যাস করে যে অবস্থান্তর মৌল কি না এটা ব্যাখ্যা করতে বলে। তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে আমি দেখাই এখানে যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক কেন কেন অবস্থান্তর মৌল নয়, কেন অবস্থান্তর নয়, যদি এরা ডি ব্লক কিন্তু এরা অবস্থান্তর নয় কেন, অবস্থান্তর নয় কেন সেটা কিভাবে ব্যাখ্যা করবো। প্রথমে আমি স্ক্যান্ডিয়ামের কথা, এখানে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ব্যাখ্যা করি। আমরা জানি যে স্ক্যান্ডিয়াম রয়েছে 21, এর পারমাণবিক সংখ্যা কত 21। তো ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে আমরা যদি লিখি তাহলে 4s2 3d1। এখন এটা স্পষ্টত এখানে দেখা যাচ্ছে যে এটা একটা কি ডি ব্লক মৌল, কারণ সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেল, ডিতে গেল। কিন্তু এর সুস্থিত একটা আয়ন, সুস্থিত আয়ন কি আছে, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন রয়েছে S3+। তো 3+ হলে এটা ইলেকট্রন বিন্যাস কি হয় 1s2 2s2 2p6 3s2 3p6, আর এখানে তিনটে ইলেকট্রন কোথা থেকে যাবে, 4s এবং 3d থেকে। 4s এবং 3d পুরাই খালি হয়ে যাবে। 4s তুমি সাজিয়ে লিখে দিই, 3d তে হবে 0, 4s এ হবে কি 0। আর আমরা জানি যে কোনো ডি ব্লক মৌলকে যদি অবস্থান্তর হতে হয় তাহলে ডি যে অরবিটালটা আছে সেখানে অবশ্যই ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এর ভিতরে তো ডি এর ভিতরে কোনো ইলেকট্রন নাই, তার মানে এটা অবস্থান্তর না। আর আমরা বলেছিলাম যে 0 হতে পারবে না, আবার 10ও হতে পারবে না, ডি এর ভিতরে এর মাঝামাঝি থাকতে হবে, কোনোটাই না, সুতরাং স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না। এরপর আমরা জিঙ্কের ক্ষেত্রে দেখি, জিঙ্ক সাধারণ ইলেকট্রন বিন্যাস করলে 30 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 4s2, আর এখানে কত 3d10। আর যদি আর সুস্থিত আয়নের কথা বলি তাহলে কি জিঙ্ক 2+, এটা হলো 30, ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায় 1s2 2s2 2p6 3s2 3p6, আর 4s থেকে ইলেকট্রনটা যাবে, তাহলে এখানে 3d10 আমি সাজিয়ে লিখে দিচ্ছি, আর এখানে কত 4s0। এই ক্ষেত্রে কি হয়, ডি এর ভিতরে ইলেকট্রন আছে কিন্তু সেটা পরিপূর্ণ, আমরা জানি যে পরিপূর্ণ হলেও সেটা কি না, অবস্থান্তর না, ডি ব্লক কিন্তু এটা অবস্থান্তর না। তাহলে বুঝতে পারছো যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কেন এরা ডি ব্লক হলেও অবস্থান্তর না, এর ক্ষেত্রে ইলেকট্রন থাকেই না, আবার জিঙ্কের ক্ষেত্রে কি হয় পরিপূর্ণ হয়ে যায়। এই দুইটাই কিন্তু আমাদের যে অবস্থান্তর মূল্যের শর্ত আছে সেটার পরিপন্থী, তাই স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক দুইটাই কিনা অবস্থান্তর মৌল না। এখন অবস্থান্তর মৌলগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিচ্ছি এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদাভাবে ব্যাখ্যা করব তোমাদের। অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যসমূহ। এখানে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো থেকে অনেক প্রশ্ন এসে থাকে। বৈশিষ্ট্যসমূহ, 1 নম্বর বৈশিষ্ট্য সেটা হলো এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, জারণ অবস্থা প্রদর্শন করে। পরে 2 নম্বর ধর্ম হলো এরা রঙিন যৌগ গঠন করে, এরা কি করে, রঙিন যৌগ গঠন করে। এরপর এরা জটিল যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, লিখে দিলাম। আর 4 নম্বরে হলো এরা প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। এরপরে আরেকটা ধর্ম রয়েছে সেটা হলো প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে, প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। তো আমি বলেছি যে প্রত্যেকটা ধর্মই ব্যাখ্যা করতে হবে, এর ভিতরে এই যে পরিবর্তনশীল জারণ অবস্থা, রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন,
এই কয়েকটা টপিক অনেক গুরুত্বপূর্ণ। আবার প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন এটা মোটামুটি আসে, কিন্তু পরিবর্তনশীল জারণ অবস্থা, রঙিন যৌগ আর জটিল আয়ন গঠন, জটিল যৌগ গঠন, এরাও কিন্তু এই তিনটা টপিক অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আমি তোমাদের এরা যে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে সেটি আলোচনা করব, যে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন। এখন অবস্থান্তর মৌলসমূহ কেন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করবে? পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করার এর মূল কারণটা হলো এদের অস্থিতিশীল যে ইলেকট্রন বিন্যাস আছে সেটা। আমরা জানি যে প্রত্যেকটা মৌল স্থিতিশীল হতে চায়, তো স্থিতিশীল জারণ অবস্থা হওয়ার যে ইচ্ছাটা, সেটার জন্য কি হয়ে যায়, আমাদের যে অবস্থান্তর মৌলগুলো রয়েছে তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে, যার কারণে এরা বিভিন্ন সংখ্যক সমযোজী বন্ধন গঠন করে অথবা ইলেকট্রন ত্যাগ করে, এভাবে তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই। আয়রন, আমরা জানি যে আয়রনের কিন্তু একটা অবস্থান্তর মৌল এবং এটাও কিন্তু পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আমরা জানি যে আয়রনের Fe2+ এবং Fe3+, এটি দুইটা জারণ অবস্থা রয়েছে, কিন্তু এর দুইটা জারণ অবস্থার পিছনে কারণটা কি, সেটার জন্য আমরা প্রথম ইলেকট্রন বিন্যাসটা করব। আয়রন নরমাল, এর ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p6 3s2, এরপরে 3p6 4s2, এরপরে আমরা লিখি 4s2 এর বর্গে 3d কত 6। এখন এই ক্ষেত্রে আমরা দেখছি যে ডি এর ভিতরে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। এখন যদি আমরা Fe2+ এর ক্ষেত্রে লিখি, Fe2+ এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা, 1s2 2s2 2p6 3s2 3p6, আর 4s থেকে 2টা ইলেকট্রন যাবে আর 3d কিন্তু থাকবে। তো লিখলাম 3d6 আর 4s 0। এটা কেন বেশি স্থিতিশীল না? আমরা জানি আয়নে যে দুইটা আয়ন রয়েছে, এই দুইটা আয়নের ভিতরে Fe3+ বেশি স্থিতিশীল আর Fe2+ কম স্থিতিশীল। তার কারণটা কি? তার কারণটা আমরা ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারবো। Fe3+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হলো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে এখানে 3d, আরেকটা ইলেকট্রন যেহেতু যাবে ডি থেকে চলে যাবে, এখানে 3d5 আর 4s 0 থেকে যাবে। এখন এই দুইটার ভিতরে Fe3+ বেশি স্থিতিশীল কেন? আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি তাহলে ইলেকট্রন বিন্যাসে কি দেখবো, এখানে দেখো 3d এর ভিতরে কয়টা ইলেকট্রন, 5টা, আর এখানে 3d এর ভিতরে কয়টা ইলেকট্রন, 6টা। আমরা জানি যে ডি এর ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থা কিন্তু বেশি স্থিতিশীল। প্রত্যেকটা যে আমাদের অরবিটাল রয়েছে যদি অর্ধপূর্ণ হয়, এখানে তো অর্ধপূর্ণ থেকে একটা বেশি, এখানে কি অর্ধপূর্ণ রয়েছে। আবার যদি পরিপূর্ণ থেকে একটা ইলেকট্রন কম থাকে সেটাও কিন্তু বেশি স্থিতিশীল হয় না। আবার অর্ধপূর্ণ থেকে একটা বেশি থাকলে সেটাও স্থিতিশীল হয় না। এখানে কিন্তু অর্ধপূর্ণ থেকে একটা বেশি, এটা বেশি স্থিতিশীল না। আবার Fe3+ যখন হলো তখন ইলেকট্রন কয়টা, 5টা। ইলেকট্রন যেহেতু 5টা, এটা কিন্তু অর্ধপূর্ণ। আমরা জানি অর্ধপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল, যার কারণে Fe3+ যে আছে এই আয়নটা কি বেশি স্থিতিশীল। এই কারণে যে আমরা বললাম যে পরিবর্তনশীল জারণ অবস্থা কেন প্রদর্শন করে, এখানে পরিবর্তনশীল লিখতে হবে। পরিবর্তনশীল জারণ অবস্থা কেন প্রদর্শন করে, এই যে একটা ধর্ম এখানে দেখলাম যে এটা থেকে এটা বেশি স্থিতিশীল, এই আয়নটাও গঠন করতে পারে আবার এটাও গঠন করতে পারে, কিন্তু যেহেতু এটা গঠন করলে বেশি স্থিতিশীল হয়, তো এটা গঠন করলেও ওরা করে কি, আয়রন Fe3+ গঠন করে। যেহেতু স্থিতিশীল অবস্থা গঠনের তার একটা সুযোগ রয়েছে, যার কারণে সে এই জারণ অবস্থাও প্রদর্শন করে। সবগুলা মৌলই যে যাদের এরকম সুযোগ আছে, যারা কিনা স্থিতিশীল হতে পারে বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শনের মাধ্যমে, তারা স্থিতিশীল হয়। এরকম তোমাদের আরেকটি উদাহরণ দেখাই। তোমরা কপারের কথা নিশ্চয়ই জানো যে কপার কত নাম্বারে রয়েছে, 29। কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, আর এখানে কত হবে, আমরা জানি যে কপার ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম। কপারের ক্ষেত্রে কি হয়, 4s1 হয় আর 3d কত হয়, 10। এখন এটার যখন আমরা কপারের দুইটা জারণ অবস্থা তোমাদের কথা তোমরা জানো, সেটা হলো কি কপারের একটা হলো 1+ আর একটা হলো কি 2+। এই দুইটার ভিতরে কোনটা বেশি স্থিতিশীল, এটা বেশি স্থিতিশীল, কিন্তু কেন সেটা দেখাচ্ছি।
কপার, এখানে আমি প্রথমে 1+এরটা লিখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখানে 4s কত হবে, আচ্ছা এরপরে লিখি 3d10 আর 4s 0 হয়। এখন নিয়ম অনুসারে যেহেতু 3d পরিপূর্ণ, তো এটা বেশি স্থিতিশীল হওয়ার কথা। আর কপার 2+ ইলেকট্রন বিন্যাস করলে এটা কি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আর এখানে কিন্তু ডি থেকে একটা ইলেকট্রন যাবে, যেহেতু এটা 2+, এখান থেকে যেতে হবে, এখান থেকে গেল। তাহলে নিয়ম অনুসারে আমরা জানি এটা পরিপূর্ণ, এটা কিন্তু পরিপূর্ণ থেকে একটা কম, তাহলে তো কপার 1+ যেটা আছে সেটার বেশি স্থিতিশীল হওয়ার কথা। কিন্তু আমি আগে বলে দিচ্ছি যে কপার 2+ যেটা আছে এটা বেশি স্থিতিশীল। কিন্তু কারণটা কি, এটা হলো ব্যতিক্রম এই ক্ষেত্রে। এখানে আমাদের যদিও এটা স্থিতিশীল হওয়ার কথা ছিল পরিপূর্ণ, কিন্তু এটা স্থিতিশীল না। তার কারণটা হলো, এখানে দেখো কপারের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করলে 28টা, আবার এখানে ইলেকট্রন কয়টা, 27টা। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই প্রোটনের সংখ্যা কিন্তু, কেন্দ্রে যে প্রোটন আছে প্রোটনের সংখ্যা কিন্তু সমানই থাকবে, 29 29। তো এই ক্ষেত্রে করতেছে কি, 29টা প্রোটন করবে কি, এখানে যে 28টি ইলেকট্রন আছে 28টি ইলেকট্রনকে যে শক্তিতে আকর্ষণ করতে পারবে, আর এখানে 29টা প্রোটন আকর্ষণ করবে কত, কয়টা ইলেকট্রন রে, 27টা ইলেকট্রন রে। তা 27টা ইলেকট্রনকে বেশি শক্তিতে আকর্ষণ করতে পারবে, যার কারণে তাদের যে আয়নটা আছে সেটা কিন্তু বেশি স্থিতিশীল হবে। আর এটা তো 28টা, তুলনামূলক এর ইলেকট্রন সংখ্যা বেশি, আকর্ষণও কি হবে, কম হবে, যার কারণে এটা কি কম স্থিতিশীল। তাই এই কারণে এখানে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও এটা আমাদের একটু ব্যতিক্রম ভাবে কপার 2+টা বেশি স্থিতিশীল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। আগামী ক্লাসে আমরা ধাপে ধাপে পরের যে অবস্থান্তর মৌলসমূহের যে ধর্মগুলো রয়েছে, বাকি ধর্মগুলো আলোচনা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।